বিকাশ পার্টি, এরা এই কয়দিন আগে শেখ হাসিনার পাশ হয়ে সালাম করা এই নূর, এই রাশেদ, দুজনে দুইটা পদ পাইছে, পেয়ে এখন নিজেদের যে কি হনুরে এরা মনে করে মানে একটা দল যাদের কোনো আদর্শ নাই, যাদের কোনো মানে নিজের একটা আত্মবিশ্বাস নাই। দলের সেক্রেটারি যাইয়া নির্বাচনের আগের দিন মার্কার জন্য দল চেঞ্জ করছে, আর একজনে মানে মন্ত্রী হয়েছে, দুদিন আগে হাসিনা পাশে সালাম সে প্রতিমন্ত্রী হয়েছে। এদের কথা আলোচনা করতে চাই না, কারণ এরা ইনু মিনুকে হার মানায় দিছে। ইনু মিনু যে একটা ইয়া বললেন না, মেজর আখতারুজ্জামান সাহেব বলেন, যে সরকার প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন বিরোধী দলকে 6 মাসের। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কোনো প্রধানমন্ত্রী তো দূরের কথা, আসলে কোনো মন্ত্রীর পদত্যাগ একটা বিরল ঘটনা। হাসিনার আমলে কত মন্ত্রী যে মানে তারা অথর্ব এবং অযোগ্যতা প্রমাণ করতে করতে কোন পর্যায়ে যে নিয়ে গেছিল, তারপরও কোনো মন্ত্রী কোনোদিন পদত্যাগ করে নাই। হ্যাঁ, মানে এমন শেষরার বেহার ছিল তবুও পদত্যাগ। আর সেখানে বাংলাদেশ একজন প্রধানমন্ত্রী পদত্যাগ করবে, এটা আমরা কোনোদিন আশা করি না। সংসদে চ্যালেঞ্জ করেছে যে আমাদের দলে একজন ধর্ষক যদি দেখাইতে পারেন, আমাদের দলে দুর্নীতিবাজ দেখাইতে পারেন, আমাদের দলে টিওনোর টাকা 70 লাখ প্রমাণ হয়েছে, জেলে গেছে, জাল কইরা জামাতের আমিন নিছে, এসিল্যান্টের জাল করে নিছে। এরপর সংসদে উনি নিজে মিথ্যা কথা বলেছে। এই ভোট বলছে যে জান্নাতে যাবে একজন দেখান, 17 জন দেখাইছে এই চ্যানেল আলারা। এই যে আপনাদের সেলিম সাহেবকে দেখাইছে, এই বাটপার শাহরিয়ারকে দেখাইছে, অনেককে দেখাইছে। উনি কি পদত্যাগ করছে? উনি পদত্যাগ করবেন, উনি তো চ্যালেঞ্জ করছে যে একজন দেখান জান্নাতের কথা বলছে, আমি পদত্যাগ করবো, আমি দল করব না। উনি করছে। আপনি এটা বলা সহজ, এটাকে ধারণ করা কঠিন। আপনারা মন্ত্রী হন নাই, এই জন্য আপনি বলতে পারেন যে ওই পাকিস্তান পিরিয়ডে তো মন্ত্রী ছিলেন আপনারা, আমার মরণ একজন ছিল, সে কি পদত্যাগ করছে? তবে এটা তো আর ওই যে আমি বলতেছি, এটা তো আর জাপান না। জাপানে 5 বছরে 6 বার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে, ইংল্যান্ডে 5 বছরে 2 বার 3 বার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়। আমরা অত ভদ্র জাতি হই না এখনো, আমরা অত বেহায়া না। ওই যে আমি একটা গল্পে প্রায় বলি মনির ভাই, ওই ছোট একটা বাচ্চার গল্প। ছোট বাচ্চা পাশের ঘরে তার চাচির কাছে গেছে, হ্যাঁ, একটা বাটি নিয়ে গেছে, বাটি নিয়ে বলতে যে আমি চাচির কাছে আমি একটু তরকারির জন্য 3 বার গেছি, দেয় নাই আমারে, এইবার আরেকবার যাব, হ্যাঁ, দিলে দিবে, না দিলে নাই। আমি অত বেহায়া না, আমি অত নির্লজ্জ না। বাংলাদেশের সরকারে যারা আসে এত তারা সোজা না যে কথায় কথায় পদত্যাগ করবে। তবে যদি করতে পারে দোষের কিছু নাই, আইনের কোনো অসুবিধা নাই। সরকারে 6 মাস যদি বিরোধী দলকে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ গঠন করলে তারা কিছু করতে পারবে না, কারণ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা একটা দলের হাতে, এবং শুধু 2/3 সংখ্যাগরিষ্ঠতা না, 2/3 সংখ্যাগরিষ্ঠতা তাদের হাতে। সুতরাং তারা যে কোনো সময় আবার এই প্রধানমন্ত্রীকে ইমপিচমেন্টের মাধ্যমে হোক, যেভাবে হোক, তাদের ক্ষমতা তাদের হাতে ফিরে নিয়ে আসতে পারবে। এটা দোষের কিছু না, আইনের কোনো ব্যত্যয় নাই, সংবিধানের কোনো নিষেধাজ্ঞা নাই। প্রশ্ন হলো যে আসলে এই যে 2/3 বললাম না, বাংলাদেশে আসলে ওই তো যে সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, সেই সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা বলছিল যে আমরা একটা দলকে ক্ষমতায় আসতে দেই নাই। তুমি একটা দলকে ক্ষমতা আসতে দেও নাই, ভালো কথা, তাই বলে আরেকটা দলকে 2/3 ক্ষমতা দিতে হবে কেন? তুমি 150টা 51টা 52টা দিতা, তাহলে তো আজকে এই প্রেসিডেন্ট নির্বাচনটা একটা কম্পিটিশন হইতো, সময় একটা সংসদ একটা ভারসাম্য থাকতো। শেষ করি, বলেছে এটাও ভুল ব্যাখ্যা দিচ্ছেন। ওই উনি বলেছে যে জামাত আসলে হবে, আমরা চাই না যাতে জামাত না আসে, এই জন্য আসে নাই, কিন্তু উনি দেশে উনি ক্ষমতা আনছে। যদি সঞ্চালক সময় দেয় আপনি উত্তর দিয়ে মনে অসুবিধা নাই, আমি একটু শেষ করি। নাসির ভাই একটু শেষ করেন। দিছে 2/3 দিয়েছে। আমি এটার উত্তর আবার এভাবে দিয়েছি যে আসলে 2/3 রেজওয়ানারা দিতে চায় নাই, মানে তাদের হয়তো দিতে চাইছিল শুধু যে ক্ষমতায় আসুক একটা দল, কিন্তু ওটা ভুলে হয়ে গেছে আর কি, ধাক্কার চোটে হয়ে গেছে। তো যাই হোক, যেটাই করুক না অসুবিধা নাই। তবে আমার কাছে এখন এই মুহূর্তে এই গুপ্ত টুপ্ত বা এই যে আরেকটা কি গণ অধিকার, এই যে বিকাশ পার্টি, এরা এই কয়দিন আগে শেখ হাসিনার পাশ হয়ে সালাম করা এই নূর, এই রাশেদ, দুজনে দুইটা পদ পাইছে, পেয়ে এখন নিজেদের যে কি হনুরে এরা মনে করে মানে একটা দল যাদের কোনো আদর্শ নাই, যাদের কোনো মানে নিজের একটা আত্মবিশ্বাস নাই, দলের সেক্রেটারি যাইয়া নির্বাচনের আগের দিন মার্কার জন্য দল চেঞ্জ করছে,
আরেকজনে মানে মন্ত্রী হয়েছে, 2 দিন আগে হাসিনা পাশে সালাম সে প্রতিমন্ত্রী হয়েছে। এদের কথা আলোচনা করতে চাই না, কারণ এরা ইনু মিনুকে হার মানায় দিছে। ইনু মিনু যা 5 বছর হইতে পারে না, তারা তা 6 মাসে হয়েছে। সুতরাং তারা ওই দিক দিয়ে সফল ইনু মিনুর মতো। তো ওদের নিয়ে আলোচনা করে আসলে মূল কথা কি জানেন, এই ইনু মিনুরা অর্থাৎ এই রাশেদা নূর এবং এই যে আপনার এই যে গুপ্ত বলেন বা এগুলো হলো বর্তমান সরকারের যে ব্যর্থতা রয়েছে, সেটা হলো যে জ্বালানি খাতে সবচেয়ে বড় ব্যর্থতা। বিদ্যুৎ দিতে পারছে না, গ্যাস দিতে পারছে না, শিল্প কলকারখানা বন্ধ, বাসা বাড়িতে গ্যাস নাই, গাড়িতে গ্যাস নাই, আপনার সিএনজি স্টেশন গুলো বন্ধ। এবং আজকেও ইন্টারেস্টিং বিষয় যে এলএনজি টার্মিনালটা গত সপ্তাহে একটা ঠিক হইলো, সেটা আজকে আবার বন্ধ হয়েছে। ব্রেকিং নিউজ, আপনি আজকে আবার বন্ধ হয়েছে। কালকে দেখবেন সারা দেশে বাকি যেটুকু ছিল সেটুকু বন্ধ হবে আপনার কলকারখানা। এই যখন দেশের অবস্থা, অর্থনীতির প্রাণ, অর্থনীতির ব্লাড, জ্বালানি যখন এই ব্লাড বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলোকে ঢাকার জন্য, মূলত সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এই সব গুপ্ত, তাই 17 বছর দেখি নাই, পেপার পত্রিকায় দেখি নাই, কিংবা এই যে নূর বিকাশদের এসব আলোচনা, আমির হামজার মূল উপরে আলোচনা করে এগুলা ওগুলাকে মানে টেনে নিয়ে আসা, ওই যে ম্যাথমেটিক্স এর একটা ফর্মুলার মতো, যে তুমি একটা দাগ দেওয়া আছে সাদা কাগজে, তুমি ওটাকে না কেটে ওটাকে ছোট করবা কিভাবে? তো এখান তখন ওই যে ফানি ম্যাথের লোকরা বলে ওর পাশে আরেকটা বড় দাগ দিয়ে দাও, তাহলে ওই আগের দাগটা ছোট হয়ে যাবে। তো এখন এই রাজনীতিতে ওই খেলা চলছে। ওই রাজনীতি খেলছে যে জ্বালানি খাতের ব্যর্থতা ঢাকার জন্য তার সামনে আরো বড় করে অন্য কিছু তুলে ধরার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। সেইটারই তুরুপের তাস হিসেবে আপনার এই গণ অধিকার পরিষদ বা নূর রাশেদদেরকে ব্যবহার করা হচ্ছে। তারপর গুপ্ত সুপ্ত এইসব মানে আজে বাজে বক্তব্য দিয়ে এগুলাকে হাইলাইট করা হচ্ছে। মূল কথা হচ্ছে 6 মাসের ভিতরে সরকারের ভিজিবল বা উল্লেখযোগ্য কোনো সফলতা নেই। বরং জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোট বাস্তবায়ন না করা এবং গণভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, জুলাই থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্যই বরং এগুলো কারণ গত 6 মাসের সরকারের সবচেয়ে ব্যর্থতা হলো যে তারা গণভোটকে অস্বীকার করে জুলাই সংস্কার থেকে বেরিয়ে আসছে। তাদের 31 দফার প্রথম দফা যেটা ছিল তাদের নির্বাচনী ইশতেহার, সেখান থেকে তারা সরে এসেছে। মূলত এইসব গুপ্ত সুপ্ত এবং আজেবাজে কথাগুলো বলা হচ্ছে। যাই হোক, এগুলো দিয়ে ঢেকে লাভ হবে না, এগুলো দিয়ে ঢেকে লাভ হবে না। মানুষ এখন সেই আদিম যুগে নাই। এটা 71 সাল না, এটা 91 সালও না, এটা 2001 সালও না, এটা 2026 সাল। এখন সোশ্যাল মিডিয়া আছে, আপনি যদি উপরের চেহারা মনির ভাই আপনার কালার চেঞ্জও করেন, আপনি দেখবেন যে আরেকজনে আপনার আগের ছবিটা মানে আজকে আবার ফেসবুকে দিয়ে বলবে যে এই ভদ্রলোকের চেহারা এমন ছিল, এমনটা না। সুতরাং এগুলা কোনোভাবে এগুলো দিয়ে করে না। সেই দিন ছিল যখন ফেসবুক ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, সেদিন এগুলো কিছুটা করতে পারছে। এখন আর এগুলো দিয়ে লাভ নাই। আমি সরকারের উপর আহ্বান জানাবো, ভাই এগুলো কয়ে লাভ নাই, শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। এখন আর সেই দিন শেষ। হাসিনার আমি আগেও বলেছি উনিও পতন হইতো। এখনো যদি সরকার মূল পয়েন্টের যদি দৃষ্টি না দেয়, যোগ্য লোকদেরকে যোগ্য স্থানে না বোঝায়, সারা দেশে দলীয়করণ বন্ধ করে দিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলের লোকদেরকে না বসিয়ে বরং ওখানে যোগ্যদেরকে বসান, জ্বালানি মন্ত্রণালয়ে যোগ্য মন্ত্রী দেন, শিক্ষা মন্ত্রণালয়ে যোগ্য শিক্ষামন্ত্রী দেন, আপনি 5 বছর সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসেন। সারা দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, যে যার মতো যা খুশি চলছে, চাঁদাবাজি, সন্ত্রাসী, মারামারি, বিএনপি 2 গ্রুপের মধ্যে, বিএনপি 1 গ্রুপ আরেক গ্রুপের মধ্যে মারামারি, সারা দেশে আইন শৃঙ্খলা চরম অবনতি। জাতিসংঘ পর্যন্ত উম্মা প্রকাশ করেছে। সুতরাং সেই আপনার আইন শৃঙ্খলার দিকে প্রধানমন্ত্রী নজর দিতে হবে এবং অর্থনীতির দিকে নজর দিতে হবে। জ্বালানি খাতকে ঠিক করতে হবে, না হলে বাংলাদেশে কলকারখানা বন্ধ হয়ে সরকারের আয়, রেভিনিউ, রাজস্ব বন্ধ হয়ে যাবে। আবার এদেশে দুর্ভিক্ষ চলে আসবে। আমি এই সরকারের অকল্যাণ চাই না। এই সরকার যদি স্বতঃস্ফূর্তভাবে সফলভাবে পরিচালনা করতে হয়, ওদিকে নজর দেন। এই বিরোধী দলকে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে আটকানোর চেষ্টা না করে বরং ওদিকে আসল কাজে মনোযোগ দেন। যেখানে আপনার মূল সফলতা না হলে 1 দিন 2 দিন 3 দিন ওই আসল যে মূল ব্যর্থতাটা ফুটে উঠবে, সেদিন কিন্তু তার আত্মরক্ষা হবে না। আমি আশা করি সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রী শুভবুদ্ধ উদ্যোগ হবে এবং সঠিক সিদ্ধান্ত যথাসময়ে এবং খুব দ্রুত নেবেন। ধন্যবাদ।